এখন আসেন, এখন একটা দরকারি বিষয় বলি। এটা পরীক্ষায় আসবার সম্ভাবনা অনেক বেশি। পরীক্ষা ঘুরে ফিরে আপনারা আগে, আমি এই বিষয়টা বোঝানোর সময় আগে কয়েকটা জিনিস বলি। আপনাকে জানতে হবে as if, as though, prefer, would rather, তারপরে হচ্ছে should, lest, অর্থাৎ নিম্নোক্ত শব্দগুলোর ব্যবহার যদি আপনি জানেন তাহলে আপনি আপনার শূন্যস্থান পূরণ আর কোনো সমস্যা থাকবে না। নিম্নোক্ত শব্দগুলোর ব্যবহার, তাহলে আমি আপনাকে শূন্যস্থান পূরণের জন্য গ্রুপ বার দিয়েছি আর এই শব্দগুলো দিয়েছি। এগুলো শুধু এগুলোই কি যথেষ্ট স্যার? এগুলোর বাইরে আর কি লাগবে আমি আপনাদের এখানে বিগত বছরের প্রশ্ন আমার সামনে আছে, আমি জাস্ট এই আমরা ওগুলো লিখতে লিখতে আমি আরো দুই একটা শব্দ যোগ করে দিচ্ছি। বা কি মেক, আচ্ছা আমি এভাবে লম্বা করে না লিখে আগে আপনাকে লিখে দিলাম লেট, মেক এবং গেট। আসবে এখান থেকে কম চলে আসবে, না আসলে টাকা ফেরত, অর্থাৎ গ্রামার যেগুলো আসবে। বুঝতে পারছি? আচ্ছা এগুলো বলতেই এগুলো বলাই ক্লাসে সম্ভব না, এটা অনেক এখানে অনেক পড়ালেখা। হ্যাঁ এখানে একটা লিস্ট আমি করে দিলাম শূন্যস্থান পূরণের জন্য। তাহলে এখানে প্রথমে আসছে কি as if, as though, দুটো মিলে একটা। হ্যাঁ তাহলে এখানে লেখা শেষ, আমি কি কথা শুরু করে দিব? জি স্যার লিখছি। আচ্ছা তাহলে কথা শুরু করে দিচ্ছি এবং মনে রাখবেন unreal expression, unreal expressions। আচ্ছা unreal expressions কথাটা জাস্ট বললাম, এবার আমি কথাটার বাংলা লিখি অবাস্তব, অবাস্তব কথা। মনে রাখবে ইংরেজিতে সকল কোনো আনরিয়েল কথা আপনি রিয়েল টেন্সে লিখতে পারবেন না, অনেক ইম্পর্টেন্ট কথা। আনরিয়েল কোনো এক্সপ্রেশন ইংরেজিতে রিয়েল টেন্সে লেখা যাবে না, ইংরেজিতে আনরিয়েল কোনো এক্সপ্রেশন রিয়েল টেন্সে লেখা যাবে না। যেমন ধরুন এই দেখেন যদি অবাস্তব বর্তমান হয় তাহলে এটা হবে পাস্ট টেন্স দিয়ে লিখতে হবে, পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল। আচ্ছা এবার যদি অবাস্তব অতীত হয়, আমি আপনাকে একটা মাদার স্ট্রাকচার শেখাচ্ছি, আপনার যত কাজ থাকুক এই কথাটা শোনা শুনে ক্লাস থেকে লিখে দিবেন না, অনেক ইম্পর্টেন্ট কথা। একটা কথা দিয়ে এখান থেকে অনেক কিছু আপনি ইজিলি সমাধান করে ফেলতে পারবেন, আমি এটাকে প্রমাণ দিচ্ছি। দেখেন অবাস্তব বর্তমান হলে পাস্ট সিম্পল হয়, অবাস্তব অতীত যদি হয় তখন বসে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। বর্তমানের কথা হলে পাস্ট ইনডিফিনিট, অবাস্তব অতীতের কথা হলে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট ইনডিফিনিট মানে কি, একটা সাবজেক্ট বসবে তারপরে ডিড বসবে, মানে ডিড মানে ভার্বের ডিড ফর্ম, ফার্স্ট ফর্ম। হ্যাঁ এরপরে আর যা থাকে। আর পাস্ট পারফেক্ট মানে কি, একটা সাবজেক্ট বসবে তারপরে এখানে একটা হেড থাকবে, তারপরে ভার্বের কয় নাম্বার ফর্ম বসবে, 3 নাম্বার। এভাবেই ইংরেজি হয়। ইংরেজিতে যদি কোনো মাদার স্ট্রাকচার থাকে, মাদার স্ট্রাকচার অর্থাৎ যে স্ট্রাকচারের উপর বেস করেই আরো অনেক স্ট্রাকচার সৃষ্টি হয়েছে, যে একটা কারণে অনেক কিছু ঘটে, এরকম একটা স্ট্রাকচার আজকের ক্লাসে আমি প্রথমে বলেছিলাম। সেটা কি, সাবজেক্ট বসে, ভার্ব বসে, অবজেক্ট বসে, এরপরে মডিফায়ার বসে, সাবজেক্ট পজিশনে নাউন বা প্রনাউন বসে, অবজেক্ট পজিশনে নাউন বা প্রনাউন বসে, মডিফায়ার নামে যে অংশটা আসে ওটাতে অ্যাডভার্ব বসে, আর কিছু বসে না। ওটা হচ্ছে একটা মাদার স্ট্রাকচার। আর একটা মাদার স্ট্রাকচার আছে এটা, এটা সেটা কি, ইংরেজিতে অবাস্তব কোনো কথা বর্তমান বা প্রেজেন্ট বাস্তব টেন্স দিয়ে লেখা যাবে না, সবসময় আগের টেন্স দিয়ে লিখতে হবে। ব্যাপারটা কিরকম দেখেন, আমাদের কাছে একটা শব্দ আছে হোপ। হোপ মানে হচ্ছে আশা, হোপ মানে হচ্ছে প্রত্যাশা, ঠিক না? আচ্ছা আমাদের কাছে একটা শব্দ আছে উইশ। উইশ মানে হচ্ছে আশা, প্রত্যাশা, একই রকম অর্থ। মনে রাখবেন এই দুইটি শব্দের অর্থই আশা বা প্রত্যাশা। হোপ হচ্ছে
বাস্তব কথা বোঝায় বাস্তব, যা রিয়েল তা। আর এটা বোঝায় অবাস্তব। এই কথাটা যদি আপনার জানা থাকে তাহলে ভালো, জানা না থাকলে আজকে বলে দিলাম। হোপ মানেও আশা করা, বাস্তব কোনো জিনিস নিয়ে আশা করা। উইশ মানেও আশা করা, অবাস্তব কোনো কিছু নিয়ে আশা করা। যেমন আমরা সব সময় বলি, এই যে আমরা ছোটবেলায় জানা এক্সাম্পল দিচ্ছি, আমি যদি পাখি হতাম, আমি যদি এখন রাজা হতাম, আমার যদি এখন এই একটা গাড়ি থাকতো, এই কথাগুলো অবাস্তব। এই কথাগুলো আমরা বলবো উইশ দিয়ে। আবার হোপ দিয়ে বলবো কোন ধরনের কথা, যে এই কথাটার বাস্তবতা আছে। যেমন আশা করব তুমি আমার বিয়ের অনুষ্ঠানে আসবা, আই হোপ ইউ উইল ভিজিট আস, বাস্তবায়নযোগ্য। আবার তোমাকে আমি গতকাল ইনভাইট করেছিলাম, আমি অনেক ব্যস্ততার ভিতরে, তুমি সব মেহমানের সাথে মিট করা আমার সম্ভব হয়নি, এই জন্য আজকে তোমার সাথে দেখা। আমি বললাম আশা করি গতকাল খাবারটা খুব এনজয় করেছো, আই হোপ ইউ এনজয়েড দ্য ডিনার লাস্ট নাইট, আই হোপ ইউ এনজয়েড দ্য ডিনার। এটা হোপের পরে বাস্তব টেন্স বসে, বাস্তব কথা বসে, এই জন্য বাস্তবতার প্রেক্ষিতে একটা কথা লিখে ফেললাম। আচ্ছা এবার দেখো, কিন্তু উইশের ক্ষেত্রে তুমি এরকম কোনো কথা বলতে হবে না, কারণ উইশ বসে কিসের জন্য, অবাস্তব কথার জন্য। তাহলে আমি এখানে এখন লম্বা কথায় মূল কোনো এক্সাম্পলে যাই নাই, বোঝানোর জন্য কিছু কথা বলেছি, আবার একটু রিপিট করে দিচ্ছি। অবাস্তব বর্তমান হলে পাস্ট ইনডেফিনিট, অবাস্তব অতীত হলে পাস্ট পারফেক্ট। এখন হোপ বসে বাস্তব অর্থ দেওয়ার জন্য, উইশ বসে অবাস্তব অর্থ দেওয়ার জন্য। এবার আসুন আমি বললাম আমি, আচ্ছা এভাবে ইস দিয়ে লিখি, আমি ইস এভাবে লিখলাম, ইস আমি যদি অনুবাদও লাগবে, প্রধানমন্ত্রী হতাম, বিশ্ববোধক চিহ্ন। এখন দেখো এই ইস, এখানে বিশ্ববোধক চিহ্নটা এখানে দিলাম, এখানে আমি দাঁড়িয়ে দিলাম, এভাবেও লেখা যায়। এখন এই ইস শব্দের জন্য আমি লিখলাম আই উইশ। এখন আমি যদি এখন এই ইস দিয়ে আমি যে কথাটা বলছি এটা অবাস্তব, আর অবাস্তব বর্তমান হলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তাই এই জন্য আমি লিখবো আই উইশ, আমি আই হতাম, ওয়ার ওয়াজ লিখি না, ওয়ার লিখছি যেহেতু অবাস্তব কথা, অবাস্তবের ক্ষেত্রে কখনো ওয়াজ হয় না, ওয়ার হয়, সেটা অন্য কথা। আই ওয়ার দা প্রাইম মিনিস্টার, প্রাইম এখানে একসাথে দুইটা কাজ হচ্ছে, অনুবাদ কি বলতেছে, প্রাইম মিনিস্টার নাও, তাহলে অনুবাদ কি হলো আই উইশ। কখন, এখন, এখনকার কথা টেন্স হচ্ছে কি ওয়ার। আচ্ছা এবার আমি বললাম গতকাল যদি আমি প্রাইম মিনিস্টার থাকতাম, তাহলে আমি তোমাকে, গতকাল যদি আমি প্রাইম মিনিস্টার হতাম তাহলে আমি তোমাকে মন্ত্রী বানাতাম। তাহলে গতকাল আমি প্রাইম মিনিস্টারও ছিলাম না, থাকলে তো যদি হতাম কথাটা বলতাম না। তাহলে ইংরেজি কি হবে, আই উইশ। কখন, গতকাল, আই বসালাম। তাহলে অবাস্তব বর্তমান, অবাস্তব বর্তমান, অবাস্তব বর্তমান, পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, অবাস্তব অতীত, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন কি, এই হেড থাকবে, বি3 হবে। তাহলে পাস্ট পারফেক্টের জন্য আমরা একটা হেড নিয়ে আসলাম, কারণ গঠনে একটা হেড থাকে। তাহলে ভার্বের কয় নাম্বার ফর্ম বসে, 3 নাম্বার ফর্ম। তাহলে এই ভার্বের 3 নাম্বার ফর্ম কি, এই ভার্বটা আসছে বি থেকে, বির প্রেজেন্ট ফর্ম হচ্ছে am is আর পাস্ট ফর্ম হচ্ছে was were, পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে কি being, এই যে do did done, এই ফর্ম। তাহলে এখানে বিন আসবে, কারণ এই যে এটার পরে তো বিন হয়ে বসে, তাহলে এই বিন আসছে কোথা থেকে, হ্যাড বিন, আই হ্যাড বিন দ্য প্রাইম মিনিস্টার ইয়েস্টারডে। তাহলে কি দাঁড়ালো, উইশ আনরিয়েল বুঝাই, এই জন্য বর্তমান হলে পাস্ট ইনডেফিনিট, অতীত হলে পাস্ট পারফেক্ট। এই কথা যদি মাথায় ঢুকেছে বলো, তাহলে সামনে আগাবো, যদি না ঢুকে আমাকে আরো বলতে হবে, আওয়াজ দাও। স্যার একটা কোশ্চেন আছে, বলো। সেটা হচ্ছে স্যার এখানে যদি নাও আর ইয়েস্টারডে যদি উল্লেখ না থাকে, তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা পাস্ট টেন্স আর কোনটা পাস্ট পারফেক্ট? এই প্রশ্নের উত্তর খুব সোজা, কোনো সময় না থাকলে এটা নাও থাকা, রিমেম্বার সব সময়ের জন্য, ইংরেজিতে কোনো সময় না থাকা মানে এটা প্রেজেন্ট টেন্স। ঠিক আছে স্যার। আর যদি গতকালকের বিষয় হয়, গত সকালে হয়, গত বিষয়টা কখনো সময় উল্লেখ ছাড়া হবে না, এই জন্য সময় উল্লেখ থাকবে অতীতের। আর যখন সময় নাই তখন মনে রাখবে কেন নাও হয়েছে। জি স্যার। বুঝছো কিনা, আরো কয়েকজন আওয়াজ দাও। স্যার এই ব্যাপারটা আবার একটু বলে দিন স্যার। জি স্যার বুঝছি।
কোনটা বলতাম, অর্থাৎ উইশ কি জন্য আসে, অবাস্তব কথা বোঝানোর জন্য, আনরিয়েল এক্সপেকটেশনের জন্য। ইংরেজিতে অবাস্তব যে কোনো কথা সবসময় পাস্ট টেন্স হয়, অবাস্তব বর্তমান হলে পাস্ট ইনডেফিনিট, অবাস্তব অতীত হলে পাস্ট পারফেক্ট। উইশ যেহেতু অবাস্তব এক্সপ্রেশন দেয় বর্তমান, এই জন্য পাস্ট ইনডেফিনিট ব্যবহার করেছি। উইশ যেহেতু অতীত, পাস্ট পারফেক্ট ব্যবহার করেছি। এই কথাটার সাথে মিলিয়ে আরো কত কথা এক জায়গায় আনা যাবে সেটা আমি দেখাই। দেখো তোমাকে আমি এখানে কতগুলো শব্দ দিয়েছি না, এখানে অ্যাজ ইফ অ্যাজ দো, এটাও এই নিয়মে আসবে। উইশ দিয়েছি না, এই নিয়মে আসবে। এখানে ইফ আছে না, এই নিয়মে আসবে। সবকিছু এই নিয়মে চলে আসবে, একটা নিয়মে। এখন এই এক্সাম্পল গুলো কি মুছে ফেলতে পারবো কিনা? উইশের এক্সাম্পল। জি স্যার। আচ্ছা, এখন একটা কথা শোনো, এই যে উইশ নিয়ে কথা হচ্ছে, উইশ যদি এভাবে থাকে, যদি কোনো সময় না থাকে অথবা নাও থাকে, তাহলে এখানে পাস্ট ইনডেফিনিট। আর যদি ইয়েস্টারডে অথবা অতীতে কোনো সময় থাকে, তাহলে পাস্ট পারফেক্ট। যদি তুমি বলো শূন্যস্থান পূরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা বলেন, তাহলে এটা 1 নাম্বার জায়গা। 1 নাম্বার, হ্যাঁ, এর আগে যেটা বলছি ওটা 1 নাম্বার না, ওটা কঠিন জায়গা, ঠিক আছে, কিন্তু কমন হিসেবে এটা ইম্পর্টেন্ট। আচ্ছা গেল। এখন আসো, এই যে উইশ শব্দ নিয়ে কথা হলো, উইশটা যদি আই উইশ কমা এবং বাক্যের শুরুতে থাকে, তাহলেই এই নিয়মে আসবে। উইশ যদি এরকম যদি হয়, আমি তোমাকে এয়ারপোর্টে গেলাম তোমাকে বিদায় জানানোর জন্য, আমি বললাম বাই বাই, অথবা তুমি বিয়ে করছো, তোমার সাথে আমার দেখা, আমি বললাম আমি তোমাকে তোমার সংসার জীবন সুখী হোক এই প্রার্থনা করি। আই উইশ ইউ আ ভেরি হ্যাপি কনজুগাল লাইফ। আই উইশ ইউ যখন আসবে, আই উইশ ইউ, তাহলে এখানে লম্বার কথা, তখন উইশটা এই নিয়মে তো আসে নাই। আই উইশ কমা তারপর আরেকটা সাবজেক্ট এই নিয়মে আসে নাকি সাধারণ বার, তখন এই নিয়ম আর লাগবে না। এই একটু জানিয়ে দিলাম, ওটা এটা হচ্ছে যে কংগ্রেচুলেশন জানানো হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আই উইশ ইউ গুড মর্নিং, আই উইশ ইউ আসসালামু আলাইকুম, আই উইশ ইউ গুড বাই, যে কোনো কথা, অর্থাৎ উইশ যদি সাধারণ বার হিসেবে আসে, দেন এই নিয়মের আর দরকার নেই। এখন আসুন, আরো কথা আছে। দেখো এখানে যেগুলো আছে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এই শব্দ দুটো ওখানে যোগ করে না। হ্যাঁ, দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দিয়ে যা বোঝায় তা কিন্তু আনরিয়েল। কারণ আমি যদি তোমাকে বলি এটাই উপযুক্ত সময় তোমার এই কাজটা না করার, এটাই উপযুক্ত সময় তোমার যাওয়ার, আর মানে হলো তুমি এখনো যাও নাই। তুমি যদি চলেই যাইতা, তোমার আমি বলার জন্য, এই কথা বলবার জন্য তোমার কোথায় পাইতাম? এটাই উপযুক্ত সময় মনে করো, তোমার 8 তারিখ তোমার পরীক্ষা, তুমি এখন টিউশন করে 8টা, আমি বললাম এটাই উপযুক্ত সময় তোমার টিউশন গুলো ছাড়া, তাহলে তুমি কি টিউশন গুলো এখনো ছাড়ছো? যদি ছাড়তা তাহলে কথাটা কি আসতো? এটাই উপযুক্ত সময় এই কথাটা কি আসতো? তাহলে ইট ইজ টাইম এই কথাটা দিয়ে আনরিয়েল বুঝাই। ইট ইজ টাইম, হ্যাঁ, তাহলে এটা দিয়ে কি বুঝাই? অবাস্তব। তাহলে অবাস্তব সবকিছু, এই যে ইংরেজিতে দেখো আনরিয়েল এভরিথিং কি হয়? পাস্ট টেন্স হয়। তাহলে ইট ইজ টাইম, তাহলে দেখি বলো, ইট ইজ, এটাও ইম্পর্টেন্ট, ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ দা রাইট ডিসিশন। দেখি বলো এখানে কি হবে? আমি দিলাম টেক, আমি দিলাম টুক, আমি দিলাম টেকেন, কোনটা হবে? আর হবে যে টুক। হ্যাঁ, কেমনে বুঝছো এখানে যে টুক স্যার হবে? টুক হবে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে সেজন্য টুক স্যার। তার মানে ইট ইজ হাই টাইম থাকলে এটা রিয়েল না আনরিয়েল? আনরিয়েল। স্যার এটা আনরিয়েল। আনরিয়েল সবকিছু কোন টেন্স হয়? ফার্স্ট ইনডিফিনিট, পাস্ট টেন্স। হ্যাঁ, তারপরে কোন সময় যেহেতু না, এটা কোন টেন্স? প্রেজেন্ট, বর্তমান। হ্যাঁ, বর্তমান স্যার। আর বর্তমান হলে কোন টেন্স হয়? ফার্স্ট ইনডিফিনিট। স্যার ফার্স্ট ইনডিফিনিট হচ্ছে টেক, টুক, টেকেন, তাহলে কি হবে? টুক। সরি। হ্যাঁ, তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের নিয়মটা হচ্ছে এইটুকুই। এরপরে কেন পাস্ট টেন্স হয়? কারণ এটা অবাস্তব বুঝাই, অবাস্তব সব কিছুতে ইংরেজিতে কি হয়? পাস্ট টেন্স হয়। ফার্স্ট টেন্স। এটাও শেষ, কথা শেষ? জি স্যার। আচ্ছা, এবার দেখো, তোমরা জানো
অ্যাজ ইফ একটা শব্দ অ্যাজ ইফ, অথবা আমি আরেকটা শব্দ লিখলাম অ্যাজ তো। এই দুইটার অর্থ হচ্ছে যেন। এখন দেখো হি, যেটা পরীক্ষা আসছে কমন এক্সাম্পল ওটাই দিলাম, হি টক্স, সে কথা বলে। এখন দেখো তুমি যদি তোমার বান্ধবীকে বলো সে এমন ভাবে কথা বলে যেন সে ক্যাটওয়াক শিখছে, এখন যদি সে অ্যাকচুয়ালি ক্যাটওয়াক শিখে তাহলে সে এমন ভাবে হাঁটছে যেন সে ক্যাটওয়াক শিখছে, এই কথাটা কি আসতো? তার মানে সে ক্যাটওয়াক না শিখেও ক্যাটওয়াক শেখার মতো করে হাঁটছে বলে কথাটা আসছে। সে এমন ভাবে কথা বলে যেন সে আমার আপনজন, তাহলে সে অ্যাকচুয়ালি আমার আপনজন যদি হতো তাহলে তো এইভাবে কথাটা বলতাম না, আপনজন তো আপনজনের মতো করে কথা বলবে। তাহলে তার মানে হচ্ছে সে এমন ভাবে কথা বলে যেন আমি একজন শিশু, তার মানে আমি তো শিশু না। অর্থাৎ বুঝতে চাচ্ছি যেন কথাটা বাস্তব অর্থ দেয় এটাকে অবাস্তব অর্থ দেয়। অবাস্তব। অবাস্তব স্যার। এই জন্য অ্যাজ ইফ এস দোর পরে পাস্ট টেন্স হয়, নিয়ম কি ওই একটাই। তাহলে অ্যাজ ইফ এস দোর জন্য একবার, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের জন্য একবার, উইশ এর জন্য একবার, আর নিয়ম শিখার কি দরকার? আমরা তো জানি অবাস্তব মানেই পাস্ট টেন্স। এই জন্য হি টক্স as if she dash my darling, সে এমন ভাবে কথা বলে যেন সে আমার আপনজন। দেখি বলো she is নাকি she was? She was. তাহলে অবাস্তবের ক্ষেত্রে কি ওয়াজ বসে না ওয়ার বসে ওয়াজের পরিবর্তে? Where? আচ্ছা এবার বলো, আমি লিখলাম she talked, তার মানে কি সে এখন কথা বলে না কথা বলেছিল? বলেছিল। আর অবাস্তব অতীত হলে কোন টেন্স হয়? Past perfect. তাহলে এখানে সেন্টেন্স কি হবে? she, এখানে একটা কি আসবে? had ওয়ার থেকে কি আসবে? been, had been my darling। সে এমন ভাবে কথা বলেছিল যেন সে আমার আপনজন। তাহলে she talked as if she had been my darling, she talked as though she had been my darling। এভাবে তার মানে এই as if as though থাকলে এরপরে past indefinite কখন হবে, past perfect tense কখন হবে, আলাদা করে নিয়ম মুখস্থ করার দরকার নাই, কারণ আমাদের মাদার নিয়ম জানা আছে। অবাস্তব বর্তমান past indefinite, অবাস্তব অতীত past perfect। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা এবার দেখো if I were a king, if I were now I would okay গল্প শুরু করতেছি এখানে এসে। জি স্যার। স্পিকার অন রেখে গল্প শুরু করে দিয়েন না, অন্যদের সমস্যা হবে। if I were এবার দেখেন ওই যে একটা নিয়ম পড়েছি মাদার স্ট্রাকচার, এই মাদার স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা আরো একটা জটিল নিয়ম শেষ করে দিব। যেমন আমরা ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম আমরা পড়ে ফেলছি, আমরা অ্যাজ ইফ এস দো শেষ করলাম, হ্যাঁ আমরা উইশ শেষ করে ফেললাম এই একটা কথার উপর ভিত্তি করে। এই একটা কথার উপর ভিত্তি করে এখন আমরা ইফ কে শেষ করে ফেলবো। ইফ দেখেন, ইফ মানে যদি, ইফ মানে কি যদি। এখন যদি অর্থটা এটা বাস্তব শর্তও দেয় অবাস্তব শর্তও দেয়। যদি আমি তোমার সাথে কথা বলছি স্যার এটা অবাস্তব স্যার। অবাস্তব না, অবাস্তব এবং বাস্তব দুই ধরনের কথাই ইফ দিয়ে সম্ভব, কিন্তু যখন অবাস্তব পাস্ট টেন্স হবে তখন অবাস্তব হয়, মনে রাখবা। কারণ এই যে দেখো ওয়া, এখানে ওয়া, এখানে নাও আছে না, নাও, তাহলে অবাস্তব বর্তমান হলে তাহলে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ উড নেই, পরিবর্তে তুমি বসাতে পারো কুড, উডের পরিবর্তে তুমি বসাতে পারো মাইট, যে কোনো একটা। তাহলে ইফ আই আর কিং নাও, স্যার এগুলার যে কোনো একটা বসালে তো ভুল হবে না? যে কোনো একটা বসালে ভুল হবে না। এই তিনটে একসাথে কেন দেখাইছি কারণ এই শূন্যস্থানটা এখানেও আসতে পারে, শূন্যস্থানটা এখানেও আসতে পারে, এগুলো পরীক্ষা ইম্পর্টেন্ট। এবার দেখো তাহলে এটা নাও আছে না। আচ্ছা এবার দেখো ইফ আই, এখানে আমি নাওয়ের জায়গায় কি দিলাম? ইয়েস্টারডে। তাহলে আমি যদি গতকাল রাজা হতাম তোমার আমি রানী বানাতাম, আমি রাজাও ছিলাম না তোমার রানীও বানাই নেই। আচ্ছা এবার বলো ইয়েস্টারডে যখন আছে এবার দেখি রিয়েল শর্ত না আনরিয়েল শর্ত? আনরিয়েল।
আনরিয়েল অতীত না বর্তমান? আনরিয়েল অতীত। অতীত হলে অতীত কোনটা? স্যার, তাহলে ফার্স্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট। তাহলে ফার্স্ট এখানে কি পারফেক্ট। আসবে? এখানে কি আসবে? ইফ আই হ্যাড, হ্যাঁ, তারপরে এখানে কি আসবে? ইফ আই হ্যাড বিন ইফ হ্যাকিং। আই হ্যাড বিন আর্কিং ইয়েস্টারডে। এখানে এটাতে দুটো দিন মাথায় রাখতে হবে। আচ্ছা দেখো, আই, এই আইটা আমি লিখলাম। আই এখানে উড ছিল, হ্যাভ বিন হবে স্যার। এই দেখো এখানে ছিল উড, এখানে উড আছে না? এখানে একটা হেড আছে, এই জন্য এখানে একটা কি চলে আসবে? উড হ্যাভ। এখানে হেড আছে, এখানে একটা হ্যাভ আসবে, দুই দিকে ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, হ্যাভ। তাহলে দেখো হ্যাভ এর পরে মেক এ মেড, মেড ইউ মাই কুইন, এই হচ্ছে কথা। তাহলে এবার বলো, এখানে নাম আছে এই জন্য এখানে কি আসছে? বলা স্যার ওই যে নাও আছে ইজ ফার্স্ট টেন্স। নাম আসছে পাস্ট টেন্স, স্টেটাস আছে পাস্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারছি? জি স্যার, জি। আচ্ছা, হ্যাঁ, এবার দেখো এই সেন্টেন্স কি বোঝা গেছে? আর কি কন্ডিশনালকে আলাদা করে পড়াইতে হবে? না স্যার, আচ্ছা, আমি স্যার কিন্তু বাকিদের থেকে জিজ্ঞেস করার সমস্যা নেই। আরেকটা জিনিস বোঝানোর জন্য আবার একটু কাজ করব। হ্যাঁ, এখানে তাহলে তোমরা জেনে গেছো। আমি একটু আবার লিখি, নাও আই, আমি এখানে লিখলাম আই মাইট মেক ইউ ড্যাশ। আচ্ছা, এখন আসো, আমি যদি তুমি এখন মনে করো রাজশাহী, এখন তুমি কোথায়? রাজশাহী। আমি হচ্ছি ঢাকায়, আমি ঢাকায়। এখন তোমার সাথে আমার মোবাইলে কথা হচ্ছে, তুমি বলছো আমি খুব অসুস্থ এখন। আমি বললাম আমি যদি এখন রাজশাহী থাকতাম, এখন যদি আমি রাজশাহী থাকতাম তোমাকে দেখতে আসতাম। দেখি বলো, যা বলছি তাকে বাস্তব না অবাস্তব? অবাস্তব, কারণ আমি রাজশাহী নেই, আমি তো ঢাকায়। এই জন্য ইংরেজি কি হবে? ইফ আই, হ্যাঁ, আচ্ছা, যদি আমি তোমাকে দেখতাম আমার ভালো লাগতো, এই কথাটা ইংরেজি করো। যদি যদি তোমাকে কি করতাম? দেখতাম আমার কি হতো? ভালো লাগতো। এবার বলো, if I saw you now saw you now সো ইউ কখন? নাও। তাহলে নাও আছে, কিন্তু আমরা কি লিখছি? past tense সো কারণ বাস্তব বর্তমান, এই জন্য পাস্ট টেন্স। আচ্ছা, তাহলে আই কুড ফিল বেটার, আমার ভালো লাগতো। আচ্ছা, এখানে লিখছি কুড ফিল, এখানে লিখছি মাইট মেক। আচ্ছা, এবার দেখো এই 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 কথাটাকে আমি যদি গতকাল তোমাকে দেখতাম তাহলে আমার ভালো লাগতো। এবার ইংরেজি করো, দেখি বলো, ইফ if I had seen you ইফ আই হ্যাড, সবটা কি হবে? seen সিন, ইউটা বসাই দিলাম, ইউ yesterday নামের পরিবর্তে কি দিলাম? ইয়েস্টারডে। তারপরে হচ্ছে আই, তারপর আবার লিখলাম কুড, এখানে একটা কি চলে আসবে? হ্যাভ, কারণ I এখানে কি might আছে? have felt better তাহলে আমি লিখলাম কি? ফেল্ট better লিখলাম কি? বেটার। তাই পুরো বাক্য দেখাইছি। তোমার শূন্যস্থান আসতে পারে এই জায়গায়। তাহলে এই জায়গায় যদি শূন্যস্থান আসে, এদিকে যদি আগে থেকে দেওয়া থাকে, তাহলে তোমার নিশ্চিত করতে হবে এখানে হেড আছে, এখানে হ্যাভ আছে, এখানে হেড আছে, এখানে হ্যাভ আছে, আর এখানে পাস্ট টেন্স। এই জিনিসগুলো একটু নিশ্চিত করবা। আশা করি কন্ডিশনাল এর বাইরে আর কোনো সমস্যা হবে না। বুঝছো কিনা দেখো। ইনশাআল্লাহ স্যার। বুঝছো সবাই? জি স্যার, বুঝছি। এবার একটা কথা শোনো, এই বাক্যগুলোতে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে ইফ আছে। ইফ 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 আছে না? ইফ কারণে এই বাক্যগুলোর অর্থ হচ্ছে যদি। এই বাক্যগুলোর অর্থ হচ্ছে কি? যদি। এই বাক্যগুলোতে যদি অর্থ দেওয়ার জন্য তুমি একটা কাজ করতে পারবা, এখান থেকে ইফটা তুলে দিতে পারবা। স্যার এখানে ইফ দিয়েই তো আনরিয়েল বুঝাইছে না? না, আনরিয়েল ইফ দিয়ে বুঝাইনি। ইফ দিয়ে তো রিয়েলও বুঝাই। তুমি যদি 10 টাকা দাও, আমি তোমাকে বই দিব। আমি যদি বলি ইফ ইউ গিভ মি টাকা 100, I will give you the book, তাহলে এখানে give present tense, will give future tense, এবং এখানে তো কোনো এটা বাস্তব। স্যার আমি ওই কথাটা বলি নাই, মানে যে সেন্টেন্স গুলা বোর্ডে আছে বর্তমানে ওইগুলা দিয়ে তো আমরা ইয়া বুঝাইছি আর কি, আনরিয়েল বুঝাইছি, ওইটার কথা বলতেছি। হ্যাঁ, না ইফের কারণে অবাস্তব হয় না, পুরো মূল কথাটাই তো দেখে বুঝা যাচ্ছে এটা অবাস্তব কথা। আমি তো রাজা না, আর যদি আমি রাজা হতাম তাহলে এইভাবে হতো না কথাটা। এই এরকম। এখন
সবগুলো বাক্যে অর্থ হচ্ছে যদি যদি। এখন যদি অর্থটা ইফটা ছাড়াও হবে। যদি তুমি একটা কাজ করো, এখানে একটা ওয়্যার আছে না, এই ওয়্যারটাকে তুমি এখানে এখানে বসিয়ে দিবা, ওয়্যার ওয়্যার আই আ কিং। এটার অর্থ হচ্ছে যদি আমি রাজা হতাম। যেমন এখানে একটা স আছে না, এই বাক্যের মধ্যে ইফ ছাড়া যদি অর্থ আসবে না, এই বাক্যের মধ্যে ইফ ছাড়া যদি অর্থ আসবে না। এবার দেখো এই বাক্যে একটা হেড আছে না, তাহলে আমি এখানে কি করে দিলাম কি হেড, হেড আই বিন আ কিং। এটার অর্থ হচ্ছে যদি আমি রাজা হতাম। এখানে একটা হেড আছে না, আমি হেডটাকে এখানে এনে দিলাম, হেড আই সিন ইউ, যদি আমি তোমারে দেখতাম। অর্থাৎ ওয়্যার এবং হেড এই দুটিকে আই বা সাবজেক্টের আগে বসিয়ে দিলে তখন যদি অর্থ দিবে। এটা মাথায় রাখবা, এটা কঠিন না, সোজা এইটুকুই কথা। বুঝতে পারছি কিনা? নিয়মটা শুধু ওয়্যার এবং হেডের জন্য, এখানে অক্সিলিয়ারি মেইন ভার্ব এরকম কোনো বিষয় না। বিষয়টা শুধুমাত্র ওয়্যার এবং হেড এই দুটো শব্দের জন্য সীমাবদ্ধ, সীমিত কথা। ওয়্যারের জন্য এবং হেডের জন্য, যেমন এই বাক্যে ইফ ছাড়া যদি অর্থ আসবে না, এই বাক্যে ওয়্যার দিয়ে আসছে, এই বাক্যে হেড দিয়ে আসছে। হেড যদি মেইন ভার্ব হয় তাহলে তুমি আনতে পারবা, হেড অক্সিলিয়ারি হলে তাকে আনবা, এরকম কোনো বিষয় নাই। যেমন যদি বলি আমার যদি এখন টাকা থাকতো তাহলে আমি তোমাকে দিতাম, আমি যদি ইংরেজি কি হবে, ইফ আই হ্যাড ইনাফ মানি। অর্থাৎ এনাফ মানি, ইনাফ মানি আই আই উড, এখানে লিখলাম কুড, আই কুড গিভ ইউ। তাহলে দেখো এখানে হ্যাড এটাকে মেইন ভার্ব না অক্সিলিয়ারি ভার্ব? মেইন ভার্ব বলো। মেইন ভার্ব। এখানে তো কোনো ইনাফ ইনাফ মানি, এটা আলাদা কথা, মেইন ভার্ব। তাহলে এরকম যদি এই বাক্যটাকে যদি তুমি বলো হ্যাড, তাহলে হ্যাড আই হ্যাড, এখানে তো হ্যাড হবে না, হ্যাড আই ইনাফ মানি, এটার অর্থ হচ্ছে যদি আমার অনেক টাকা থাকতো। যদি অর্থটা আসবে, যদি এখানে কোনো ইফ নেই, বাক্যটা এরকম যদি হয়। বুঝতে পারছি? তার মানে ইফ ছাড়াও যদি অর্থ দেওয়ার জন্য এই ব্যাপারটা ইফ তুলে দিয়ে সাবজেক্টের আগে বসানোর যে নিয়ম, এটা ওয়্যার এবং হেড এই দুটো শব্দের সাথে সীমিত। হেড মেইন ভার্ব হয়েও এখানে আসছে, অক্সিলিয়ারি হয়েও এখানে আসছে। বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। জি স্যার। আচ্ছা, এই গেল অর্থাৎ শর্তযুক্ত বাক্য এবং এই মাদার স্ট্রাকচারের আরো একটা নিয়ম। তাহলে আমরা জানি ইংরেজিতে অবাস্তব এক্সপ্রেশন গুলো, আনরিয়েল এক্সপ্রেশন গুলো, আনরিয়েল এক্সপ্রেশন গুলো কোনটা হয়? ফার্স্ট টেন্স আর ফার্স্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, এই জায়গা থেকে আমি অনেক কথা বললাম। গত ক্লাসে আমি প্রেফারের ব্যাপারে ব্যবহার দেখিয়েছি, উত্তরাধারের ব্যবহার দেখিয়েছি, এই জিনিসগুলো গত ক্লাসে গেছে। এবার আসলে লেস্ট শব্দের অর্থ হচ্ছে, লেস্ট একটা শব্দ আর একটা শব্দ হচ্ছে লিস্ট, দুইটা শব্দ। লিস্ট এটা হচ্ছে মূলত আমাদের কাছে একটা লিটল শব্দ আছে, লিটলের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লেস, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে কি লিস্ট। যেমন এরকম আছে, বিগ কি, বিগার, বেস্ট, এরকম আছে না, বিগ, বিগার, বেস্ট। এখন মনে করো টপ, তারপরে কি হবে? টপার, তারপরে কি? টপেস্ট। পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। তাহলে এখানে এই শব্দটা হচ্ছে লিটল মানে কম, লিস্ট মানে সবচেয়ে কম, এটার অর্থ হচ্ছে সবচেয়ে কম। কিন্তু লাস্ট এটার অর্থ হচ্ছে যদি আবার। হ্যাঁ, এই লাস্টের জন্য নিয়ম হলো লাস্ট যেখানে থাকবে এরপর একটা শুট বসে। এই কথাটা তোমার ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে। যেমন দেখো, মনে করো আমি লিখলাম হি ওয়াকস ফাস্ট, সে খুব দ্রুত হাঁটছে। লাস্ট, হ্যাঁ, তাহলে দেখো শি, আচ্ছা হি ড্যাশ দা ট্রেন, সে স্টেশনের দিকে যাচ্ছে, এখন সে ট্রেন মিস করার ভয়ে দ্রুত হাঁটছে। তাহলে এখানে তুমি দিলা মিস, তাহলে হবে না। এখানে তোমাকে লিখতে হবে কি একটা শুট দিয়ে, এখানে লিখতে হবে শুট মিস দা ট্রেন। ইংরেজি হবে কি হি ওয়াকস ফাস্ট লাস্ট হি শুড মিস দা ট্রেন। এটুকুই নিয়ম, আর কিছু না। লেফট থাকলে পরে কি বসে? শুট বসে। তাহলে লাস্ট এবং লিস্টের পার্থক্যটাও দেখালাম। আবার লাস্টের নিয়ম হলো লাস্টের পরে কি বসে? শুড বসে। আচ্ছা, এখন আসো একটা শব্দ মাথায় রাখবা, ইন কেস। হ্যাঁ, একটা শব্দ হচ্ছে ইন কেস, আর একটা শব্দ হচ্ছে আনলেস। ইন কেস মানে যদি, ইন কেস মানে কি? যদি
যদি মানে হচ্ছে যদি না, ঠিক আছে। আমি লিখলাম ইউ উইল ফেল, ইউ উইল ফেল আনলেস ইউ ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড। এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যটা ভুল। কেন? এই বাক্যটাতে একটা আনলেস আছে। আনলেস মানে যদি না। এই আনলেস এর ভেতরে জি স্যার। এই না অর্থটা আছে। মন দিয়ে শুনো, আনলেস এর ভেতরে এই না অর্থটা আছে। তাহলে পরের অংশ না আছে, সেজন্য দুইটা না হবে না। হ্যাঁ, এই দেখো, ইফ মানে যদি, ইন কেস মানে যদি, আনলেস মানে যদি না। যদি না। এটার অর্থের মধ্যে না অর্থটা আছে বলে এখানে তুমি আরেকটা না তোমার দরকার নাই। বাক্যটা হবে ইউ উইল ফেল আনলেস ইউ ওয়ার্ক হার্ড। এটার বাংলা অনুবাদ হবে কি, যদি না, অর্থ তো আছে এখানে, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি ফেল করবা। কথা বুঝছো কিনা? কিন্তু এই ভুল করা যাবে না, আনলেস আছে বলে এখানে না হবে না, এই ব্যাপারটা ভুল। কথা বুঝছো? যেমন আমি লিখলাম ইউ will not be unsuccessful unless you deny to work hard. এবার বাংলা অর্থ দেখো, এখানে একটা নট আছে কিন্তু এই বাক্যটা শুদ্ধ। কেন? আনলেস থাকা সত্ত্বেও আনলেস যুক্ত বাক্যে তো স্যার আপনি বলছেন না আছে, এই জন্য নট হবে না, কিন্তু এখানে তো নট আছে, তাও বাক্যটা কেন শুদ্ধ? আমি তো তোমাকে বলছি আনলেস যুক্ত ক্লজে, আনলেস এর আগে পরে অন্য ক্লজের না না হবে না, এই কথা তোমার কে কইছে? এখানে তো ইউ উইল নট বি আনসাকসেসফুল, হ্যাঁ, তাহলে এখানে নট আছে, এখানে অন্য একটা ভুল আছে। এখানে নট নট থাকার কারণে, এই ধরনের নটের কারণে মানে ইউ উইল নট বি আনসাকসেসফুল মানে তুমি সাকসেসফুল হবা। unless you deny to work hard, যদি না তুমি পরিশ্রম করার বিষয়টাকে অবজ্ঞা করো। কথা ঘুরানো হয়েছে কিন্তু বাক্য তো শুদ্ধ। অর্থাৎ আনলেস এর পরে এখানে কোনো নেগেটিভ আসে নাই, এই জন্য দ্য সেন্টেন্স ইজ রাইট। আনলেস এর পরে নেগেটিভ নাই এখন, এই জন্য রাইট। যদি এটা থাকে তাহলে ভুল। এই হচ্ছে কথা। তাহলে এখানে তিনটি শব্দ লিখেছি, আনলেস মানে যদি না, ইফ মানে যদি, ইন কেস মানে হচ্ছে যদি। এখন স্যার ইফ এর ব্যাপারে তো আপনি অনেক কথা বললেন, আনলেস এর ব্যাপারটাও বুঝলাম, আনলেস যুক্ত ক্লজে কোনো নো হবে না, নট হবে না, নেভার হবে না, হার্ডলি স্কার্সলি সেলডম বসবে না। অর্থাৎ আনলেস যুক্ত বাক্যে, আনলেস যুক্ত অংশে কোনো নেগেটিভ শব্দ বসবে না। এই নিয়মও দেখলাম, এই নিয়মও দেখলাম। ইন কেস জিনিসটা কি? ইন কেস হচ্ছে ইফ, ইফ হচ্ছে, মিউট করে রাখেন, এগুলা রেকর্ডিং এ খুব ঝামেলা করে, প্রশ্ন করা ছাড়া আনমিউট করার দরকার নেই। ইফ হচ্ছে যদি, ইন কেস মানে যদি। ইফ মানে যদি, এই অর্থ কখন হবে? যদি একটি কাজ আরেকটি কাজের উপর নির্ভরশীল হয়। একটি কাজ অন্য একটি কাজের উপর নির্ভরশীল আছে, লম্বা করে লেখা দরকার নাই, মুখে বললাম। যেমন তুমি যদি, আমি তোমাকে কলমটি দেব, যদি তোমার আমাকে 10 টাকা দাও, কলম দেওয়াটা 10 টাকা দেওয়ার উপর নির্ভরশীল। আমি তোমার রানী বানাবো, যদি আমি রাজা হই, রানী বানানোটা রাজা হওয়ার উপর নির্ভরশীল। এই ধরনের যদি অর্থে ইফ বসে। কিন্তু একটি কাজ আরেকটি কাজের উপর নির্ভরশীল না হয়েও যদি অর্থ যদি আসে, তখন ইন কেস হয়। যেমন সকালে বাসা থেকে বেরোবার সময় আমি একটা ছাতা নিলাম, বিকেলে যদি আবার বৃষ্টি হয়, তাহলে বৃষ্টি হলে ছাতা লাগবে, ছাতা নেওয়াটা বৃষ্টি হওয়ার উপর নির্ভরশীল না। বিকেলে বৃষ্টি হবে কি হবে না তেমন নিশ্চয়ই নেই। আমি তোমাকে দাওয়াত দিয়েছি, তোমার জন্য একটা বিরিয়ানির প্যাকেট আনলাম, আমি আরো একটা প্যাকেট এক্সট্রা নিয়ে আসছি। যদি তোমার সাথে আরো একজন বন্ধু, তোমার আরেকজন বন্ধু অথবা অন্য একজন চলে আসে, ইন কেস মেহমান বেড়ে যায়, এই এই যে ব্যাপারটা আমরা কথায় কথায় কিন্তু ব্যবহার করি, যদি হয়, অর্থাৎ তাহলে এমন একটা কাজ, যে কাজটা করার জন্য আরেকটা কাজ নির্ভরশীল না, মেহমান আসতেও পারে নাও আসতে পারে। ইন কেসের ক্ষেত্রে ইন কেসের পরে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, এই কথা মাথায় রাখতে হবে। যেমন দেখো আমি লিখলাম আই হ্যাভ টেকেন অ্যান umbrella in case it rains
at evening evening দেখো বৃষ্টি হওয়ার ব্যাপারটা সন্ধ্যায় বিকেলে আমি কথা বলছি এখন সকালে আমি বললাম I have taken an umbrella আমি একটা ছাতা নিলাম বিকেলে যদি বৃষ্টি হয় বিকেলটা তো ফিউচার কিন্তু টেন্স হবে কি প্রেজেন্ট টেন্স রিমেম্বার ইম্পর্টেন্ট ফর एग्जांपल ইন কেস পরীক্ষা গুরুত্বপূর্ণ বুঝতে পারছি এই ব্যাপারটা ক্লিয়ার হলো লাস্টের কথাটা আরেকটু বললে ভালো হতো তার एग्जांपलটা কি I have taken an umbrella মনে করো সকালে বাসা থেকে বের হওয়ার সময় আমি একটা ছাতা নিলাম in case it rains at evening এই রেইনস এর পরে আমরা রেইনস ব্যবহার করছি কি প্রেজেন্ট টেন্স